আমি আমার বউকে একদমই পছন্দ করতাম না, তাই এক রাতে বউকে মেরে তার লাশ ছাদের স্টোর রুমে ফেলে রাখলাম এবং সবাইকে বললাম যে আমার বউ তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে। পরের দিন একটা ফোন এলে আমি ছুটে ছাদে গিয়ে সেই স্টোর রুমের দরজা যখন খুললাম তখন সামনের দৃশ্য দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কেননা নমস্কার বন্ধুরা, আপনাদেরকে জানাই স্বাগতম। আবারও একটি দুঃখের মর্মাহত গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন। চলুন তাহলে শুরু করা যাক। জয় নিজের বউকে ঘৃণা করে, আর সে নিজের বউকে দু চোখে দেখতে পারে না। হঠাৎ করে এক রাতে ও নিজের বউকে এমন মারল যে সে বেচারি মরেই গেল। যখন সে মারা গেল তখন জয় খুব ভয় পেয়ে গেল। যখন ও দেখল যে বউ মরে গেছে তখন ও সেটা লুকোনোর চেষ্টা করলো। ও নিজের বাড়ির ছাদের উপরে বানানো স্টোর রুমে লাশটাকে লুকিয়ে দিল আর সবাইকে বলল যে ওর বউ পালিয়ে গেছে। জয় তাকে খুঁজছে কিন্তু কোথাও পাচ্ছে না। এরপরে জয় এই খবরটা পুরো এরিয়াতে ছড়িয়ে দিল যে ওর বউয়ের কারো সাথে চক্কর চলছিল আর সে তার সাথেই পালিয়ে গেছে। ওর বউয়ের গায়েব হওয়ার পরের দিন একটা ফোন এলো। ফোনের অপর প্রান্ত থেকে বলল যে আপনার বউয়ের নামে একটা লটারি লেগেছে, যাতে সে 5 কোটি টাকা জিতেছে। লটারির টিকিট নিয়ে এসে সে যেন নিজের টাকা নিয়ে যায়। কিন্তু জয় তো ওর বউকে মেরে ফেলেছিল। এখন ওর নিজের কৃতকর্মের জন্য খুব আফসোস হলো। এরপরে ও নিজের শাশুড়িকে ফোন করে তাকে সেই লটারির ব্যাপারে বলল। তারপরে সেই টিকিটের কথা জিজ্ঞেস করলো। তখন ওর শাশুড়ি বলল যে হ্যাঁ, সে ওই লটারি কিনেছিল আর ওর গলায় যে তাবিজ আছে তার মধ্যেই লুকিয়ে রাখতো। এ কথা শুনে যখন ও রাতের বেলা সেখানে গেল যেখানে ও নিজের বউয়ের লাশ লুকিয়ে রেখেছিল, সেখানে গিয়ে ও যা দেখলো তাতে ওর অন্তরাত্মা কেঁপে উঠল। কেননা আমার নাম জয়, আমি আমার বাবা মা, এক ভাই আর এক বোনের সাথে থাকি। আমার বিয়ে আমার মা নিজের পছন্দের মেয়ের সাথে করিয়ে দেন। তার বক্তব্য ছিল যে আমি সেই মেয়ের সাথে খুব শান্তিতে থাকব। আমি ছোটোবেলা থেকেই নিজের জীবনে অনেক সমস্যা দেখেছি আর আমরা খুব বেশি অভাবের মধ্যে জীবন কাটিয়েছি। আমাদের বাবা বেচারা সকাল থেকে রাত অবধি কাজ করে যে টাকা পেতেন তা দিয়েই আমাদের সংসার কোনো রকমভাবে চলতো। আমার মা বাড়ির অবস্থা দেখে সেও নিজেও কিছুটা সেলাইয়ের কাজ করত, যাতে মুশকিল সময়ে বাড়ির জন্য কিছুটা করতে পারে আর বাবার সাথ দিতে পারে। এইভাবেই আমরা আমাদের পুরো ছোটোবেলা কাটিয়ে দিয়েছি। এখন বড় হওয়ার পরে আমার এই অভাবী জীবন খুব খারাপ লাগতো, কেননা আমাদের এক একটা জিনিসের জন্য অনেক চিন্তা ভাবনা করতে হতো। যখন আমরা কাউকে ভালো ড্রেস পরতে দেখতাম বা ভালো খাবার খেতে দেখতাম তখন আমাদের হৃদয় ভারাক্রান্ত হয়ে যেত। তাই আমি ভেবে নিয়েছি যে আমি একজন ধনী ব্যক্তি হব। আমি দেখতে শুনতে তো খুবই সুন্দর ছিলাম, ব্যাস আমার পকেট ফাঁকা ছিল আর কাজ কারবার বলতে পাড়ার আড্ডা বা ছেলেদের মতোই ছিল। যাই হোক, আমি আমার মাকে বলা শুরু করে দিলাম যে আমার বিয়ে কোনো বড়লোক মেয়ের সাথে করিয়ে দাও। মা প্রথম এটা শুনে তো খুব বেশি টেনশনে পড়ে যেত। তারপর আমাকে গাল দিয়ে বলতে লাগলো, বিড়াল স্বপ্নেও মাছের কাঁটায় দেখে। গরিবের ছেলে যখন গরিব হয়েই থাক, আর গরিবের যতটা ক্ষমতা ততটাই স্বপ্ন দেখ। মা বলতো যে বিয়ে করার আগে নিজে ভালো জায়গায় পৌঁছা, তারপরে কোনো বড়লোকের মেয়েকে নিজের বউ বানানোর ব্যাপারে চিন্তা ভাবনা করিস। যদি এইভাবে আড্ডা দিয়ে টোটো করে ঘুরে বেড়াস তাহলে কোনো পাগল আছে যে তোকে নিজের মেয়ে দেবে। মা কথা তো ঠিকই বলেছিল, কিন্তু আমিও প্রতিজ্ঞা করে নিয়েছিলাম যে আমিও বিয়ে করলে কোনো বড়লোকের মেয়েকেই করব, যে অনেক টাকার মালিক হবে আর আমি ওর বাবার সম্পত্তি দিয়ে নিজের স্বপ্ন পূরণ করব। আজকের দিনে মেয়েরা টাকা পয়সার পরিবর্তে দেখতে শুনতে ভালো ছেলের দিকে বেশি ধ্যান দেয়। আমার চেহারা তো ভালোই ছিল, শুধু নিজেকে কিছুটা চাকচিক্য এইসব চিন্তা করেই আমি রাখতে হবে। তাই আমি দোকান থেকে কয়েকটা ভালো ড্রেস, স্যুট বুট বাকিতে কিনলাম, যেগুলো পরে আমাকে আরও বেশি হ্যান্ডসাম আর বড়লোক মনে হতে লাগলো। লোকজন আমাকে দেখে ভাবতো যে আমি কোনো বড়লোক বাবার একমাত্র সন্তান। আমি এইভাবেই কয়েকদিন ইউনিভার্সিটিতে ঘুরলাম, অনেক সময় কাটালাম, কিন্তু কোনো কাজই হলো না। কোনো মেয়ে আমাকে পাত্তা তো দিলই না, উল্টা আমি ধার দেনায় ডুবে গেলাম। মাকে বললাম যে আমার ধার মিটিয়ে দাও, কিন্তু সে পরিষ্কার না করে দিল।
এখন আমি এমন অবস্থায় পড়ে গেলাম যে আমাকে নিজেকেই ছোটো মোটো কাজ করতে হবে, যাতে আমি নিজের দেনা শোধ করতে পারি। কেননা আমি যদি দেনা শোধ না করি তাহলে যে ধার দিয়েছে সে আমার অবস্থা খারাপ করে দেবে। বড়লোক মেয়ের চক্করে আমি নিজেই রাস্তাতে এসে পড়েছি। এখনই যদি আমি কাজ করে ধার না শোধ করি তাহলে আমার গায়ের কাপড়ও থাকবে না। এই কারণেই আমি ছোটোখাটো কাজ করতে লাগলাম। প্রতিদিন কিছু না কিছু কামাই হয়ে যেত, আর সেই টাকা আমি নিজের উপরেই খরচা করতাম, যাতে আমি কোনো বড়লোক মেয়ের নজর পড়ে যাই। কখনো না কখনো তো কোনো বড়লোক মেয়ের সঙ্গে দেখা হয়েই যাবে, এই আশাতেই ছিলাম। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নই ছিল বড়লোক হওয়া, আর আমার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো কোনো বড়লোকের মেয়েকে বিয়ে করা। এই স্বপ্নের জন্যই আমি দিনরাত কষ্ট করতাম। অন্যদিকে আমার মা দেখলো যে আমি এখন কাজ করতে শুরু করেছি, সামান্য কিছু ইনকামও করতে শুরু করেছি। ঠিক আছে, বাড়িতে দিতাম না, কিন্তু কমপক্ষে ইনকাম করে নিজের কাছে তো রাখতাম। নিজের সমস্ত শখ নিজের ইনকাম দিয়ে পূরণ করতাম। মা ভাবতো আমি নিজের জন্য সঞ্চয় করছি। এই কারণে মা আমার জন্য নিজেদের লেভেলের লোকেদের মধ্যে আমার সম্বন্ধ দেখা শুরু করে দিল। আমি এই ব্যাপারে কিছুই জানতাম না যে আমার মা আমার জন্য মেয়ে দেখছে। আমি তো সেই দিন জানতে পারলাম যেদিন মেয়ের বাড়ির লোকেরা আমাকে দেখতে আমাদের বাড়িতে এলো। সেদিন আমি সকালবেলা কাজে যাচ্ছিলাম। সেই সময় মা আমাকে বলল যে, বাবা আজকে কাজে যাস না, মেয়ের বাড়ির লোক আমাদের বাড়ি আর তোকে দেখতে আসছে। মায়ের এই কথা শুনে আমার খুব রাগ হলো। মেয়ের বাড়ির লোকেরা যখন আমাদের বাড়িতে দেখতে আসছে, তার মানে এটাই যে মা মেয়ে পছন্দ করে নিয়েছে, আর এখন সেই লোকেরা আমাকে দেখতে আসছে। আমি আমার মাকে হতবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কবে আর কখন মেয়ে দেখেছো? তখন মা খুব মুচকি মুচকি হাসতে লাগলো আর বলল, আমি 3 মাস ধরে তোর জন্য মেয়ে খুঁজছি, আর প্রায় 7-8টা মেয়ে দেখে ফেলেছি। তাদের সবার মধ্যে আমার এই মেয়েটাকেই সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এই মেয়ের বাড়ির লোকেরাও খুব ভালো আর শিক্ষিত। এই কারণেই আমি এই লোকেদেরকে আমাদের বাড়িতে ডেকেছি। মা আমাকে মেয়ের পরিবারের পুরো ডিটেলস বোঝালো। আমি তাকে জিজ্ঞেস করলাম, মেয়ের বাবা বড়লোক তো? আমি আশা করি তোমার আমার কথা মনে আছে, আর আমার সম্বন্ধ খোঁজার সময় আমার কথাটা মাথায় রেখেছো। এ কথা শুনে আমার মা আবারও আমাকে খুব গাল দিল আর অনেক কথা শুনিয়ে দিল। আমি মাকে কোনো জবাব দিতাম, তাকে কিছু বোঝাতাম। তার আগে মেয়ের বাড়ির লোক আমাদের বাড়িতে এসে গেল। আমি আমার মাকে রাগ দেখালাম, কিন্তু আমার রাগের কোনো প্রভাবই আমার মায়ের উপরে পড়ল না। সেই লোকেদের আমাদের বাড়িঘর ভালো লেগে গেল, আর তারা ফিরে যাওয়ার সময় হ্যাঁ বলে চলে গেল। তাদের আমাদের বাড়ি আর আমি দুটোই খুব পছন্দ হয়েছে। এতে আমার মা তো যেন খুশিতে নেচে উঠল। কিন্তু আমার খুশি তো শুধু তখনই হতো যখন মেয়ে কোনো বড়লোক বাড়ির মেয়ে হতো আর তার সঙ্গে আমার বিয়ে হতো। আসলে আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম। টাকার সামনে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমার শুধু নিজের আরাম আয়েশ নিয়েই চিন্তা ছিল। মনুষ্যত্ব আর মানুষের হৃদয়ে আমার কাছে একদমই বেকার হয়ে গেছিল। আমার কোনো জিনিসেরই কোনো পার্থক্য পড়তো না। কিন্তু আমার মা এখনও লোভে অন্ধ হয়ে যায়নি। মনুষ্যত্ব আর মানুষের ব্যবহার তার কাছে টাকা পয়সার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই কারণে আমার মা আমার না করাকে কোনো গুরুত্ব দিল না, আর আমার আশীর্বাদ করিয়ে দিল। সেদিন ওই বিয়ের তারিখও ঠিক করে দেওয়া হলো। কিন্তু আমি এই বিয়ে নিয়ে একটুও খুশি ছিলাম না। আমি শুধু কোনোভাবে এই সম্বন্ধটা শেষ করতে চাইতাম, কিন্তু আমার হাজার চেষ্টা করার পরেও সম্বন্ধ শেষ হলো না। বিয়ের তারিখ 3 মাস পরেই ছিল। এই 3 মাসে আমি সমস্ত সময় চেষ্টা করেছি যে এই বিয়েটা যেন কোনো রকমভাবে ভেঙে যায়। মেয়ের বাড়ির লোক গরিব ছিল, এই কারণেই এই বিয়ে আমার একদমই পছন্দ ছিল না। যাই হোক, বিয়ের দিন এসে গেল আর আমার মা খুব খুশি ছিল। যেহেতু আমার মাই এই সম্বন্ধটা করিয়েছে, তাই সে খুব বেশি খুশি ছিল। যদিও আমার বিয়ের দিনে আমার মনে কোনো খুশি ছিল না, আর আমি সারাদিন মুখ ফুলিয়ে বসে থাকলাম। বিয়ের সময় আমি এটাই ভাবছিলাম যে যেভাবেই হোক আমাকে নিজের জীবন বাঁচাতেই হবে। এরপরে শেষ পর্যন্ত আমার মাথায় একটা বুদ্ধি এলো, যাতে আমার মুখের উপরে হাসি ফুটে উঠল। নমিতার সাথে হওয়া বিয়ে আর সম্বন্ধ থেকে জীবন বাঁচানোর উপায় পেয়ে গেলাম। এখন আমাকে শুধু তার উপরে কাজ করতে হবে, তাহলে সেই গরিব মেয়ে যার সাথে আমার বিয়ে হচ্ছে তার নাম নিশানা আমার জীবনে কোথাও থাকবে না, আর আমি নিজের পছন্দ মতো দ্বিতীয় বিয়ে করতে পারবো।
নমিতার থেকে পিছন ছাড়ানোর উপায় পাওয়ার পরে আমি অনেকটা শান্তিতে ছিলাম। আমার শুধু রাত হওয়ার অপেক্ষা ছিল। আমিও চিন্তায় চিন্তায় সময় পার করছিলাম আর অপেক্ষা করছিলাম কখন বিয়ের সমস্ত রীতিনীতি শেষ হয় আর আমি আমার বউয়ের ঘরে যাই আর ওর থেকে পেছন ছাড়াই। যখন সবাই ঘুমিয়ে গেল তখন আমি আমার প্ল্যানের দিকে ধ্যান দিলাম, কিন্তু না জানি কেন আমার ভয়ও করতে শুরু করেছিল। এটা তো নিশ্চিন্ত যে উপায় আমি ভেবে নিয়েছি সেটা এতটা ভয়ানক ছিল যে যদি কেউ শুনেও নেয় তাহলেও তার আত্মা কেঁপে উঠবে। আমি ভেবে নিয়েছি যে আমি যত তাড়াতাড়ি নিজের বউয়ের থেকে পিছন ছাড়াতে পারবো ততই ভালো, কিন্তু সাথে ততটাই বেশি ভয়ও করছিল। সমস্ত সিদ্ধান্ত নিয়ে যখন আমি ঘরের মধ্যে এলাম তখন দেখলাম আমার বউ বিছানায় বসে আমার অপেক্ষা করছে। ওকে দেখে আমার হৃদয় উতলে উঠল আর আমি নিজের প্ল্যানের ব্যাপারে ভুলে গেলাম। সে হৃদয়হীন স্বামী হবে যে এত সুন্দরী মেয়ের কাছে গিয়েও এই সুযোগ নষ্ট করতে চাইবে, সেটাও তখন যখন মেয়েটি সমস্ত দিক থেকে তার নিজের আর তার উপরে তার পুরো অধিকার আছে। আমি আমার সমস্ত প্ল্যানের উপরে জল ঢেলে দিলাম আর কিছু সময়ের জন্য সব কিছু ভুলে বউয়ের দিকে এগিয়ে গেলাম। বিয়ে তো হয়ে গেছে, এখন মেয়ে বড়লোক না গরিব তাতে আর কি পার্থক্য পড়তো। আমি আমার সুন্দরী বউয়ের দিকে আকর্ষিত হয়ে ওর কাছে চলে গেলাম। আমরা দুজন কিছুদিন খুবই আনন্দে কাটালাম। আমার বউ আমাকে নিয়ে খুব খুশি ছিল। আমিও বউকে কাছে পাওয়ার আনন্দে ভুলে গেছিলাম যে আমি একটা প্ল্যানও তৈরি করে রেখেছি বউয়ের থেকে পিছন ছাড়ানোর উদ্দেশ্যে। এইভাবেই 1 মাস পরে সেদিন আমার বউ নিজের বাবার বাড়ি যাওয়ার কথা বলল। আমি ওকে খুশি খুশি নিয়ে গেলাম। সেদিন রাস্তায় যেতে যেতেও আমাকে বলল, আমার কাছে তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে, জাস্ট প্রার্থনা করো সব কিছু যেন ভালোভাবে হয়। আমি ওকে বললাম তাড়াতাড়ি করে বলো, কিন্তু ও বলল কালকে এসে বলবো। আমিও খুব বেশি জোর দিলাম না আর ওকে ওর বাবার বাড়িতে এটা বলে ছেড়ে এলাম যে কালকে সন্ধ্যায় কাজ থেকে ফেরার সময় আমি তোমাকে নিয়ে যাব। সেদিন কাজ করে ফেরার পরে আমার নিজের প্ল্যানের কথা মনে পড়লো আর আমি নিজের উপরে বিরক্ত হলাম যে এতদিন কেন এই কাজ করিনি। যাই হোক, এখন আর কিছু ভাবার দরকার নেই। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে এখন যে কোনো উপায়েই আমি এর থেকে পিছন ছাড়াবো। সেই সময় আমি এটা ভুলেই গেছিলাম যে নমিতা আমার ঘরের লক্ষ্মী, তার উপরে সে আমাকে একটা সারপ্রাইজ দিতে চাইছিল। যাই হোক, আমি নিজের প্ল্যান মতো কাজ করার সিদ্ধান্ত নিয়ে নিলাম। পরের দিন আমি আমার বউকে আমার ভাইয়ের সাথে ফিরে আসতে বললাম। ও যখন ফিরে এলো তখন ওকে খুব বেশি খুশি মনে হচ্ছিল। এসব দেখে আমার খুব বেশি অদ্ভুত লাগছিল, কেননা আজকের আগে ওকে এতটা খুশিতে থাকতে কখনোই দেখিনি। কিন্তু সেই দিন আমার উপরে কোনো কিছুরই প্রভাব পড়লো না আর আমি আমার প্ল্যান পুরো করার সিদ্ধান্ত নিয়ে নিলাম। শেষ পর্যন্ত সেই দিন এসে গেল যখন আমি চুপচাপ সেই প্ল্যানের উপরে ধ্যান দেওয়া শুরু করে দিলাম। রাত্রে 3টার সময় আমি আমাদের ছাদে উঠে গেলাম আর গলা দিয়ে অদ্ভুত ধরনের আওয়াজ বের করলাম। আমার বউ সেই সময় ঘুমোচ্ছিল। ও সেই আওয়াজ শুনে ধরপড় করে জেগে উঠল। যখন ও এদিক ওদিক তাকিয়ে আমাকে কোথাও দেখতে পেল না তখন তাড়াতাড়ি করে ছাদে উঠে এলো। আমি সেই সময় দরজার পিছনে লুকিয়ে রইলাম। যখনই ও ছাদের উপরে উঠল আমি ওকে ধরে নিলাম আর ওর মুখের মধ্যে কাপড় ঠেসে ঢুকিয়ে দিলাম আর ওকে খুব মারতে শুরু করলাম। আমি ওকে এতটা মারলাম যে ও মরেই গেল। ওর জীবন বেরিয়ে গেছে দেখে আমি ওকে ছাদের উপরে বানানো একটা স্টোর রুমে লুকিয়ে দিলাম, যেখানে কখনো কেউ যেত না। নিজের কাজ শেষ করে আমি নিচে এলাম আর ভাবতে লাগলাম যে সকালবেলা কি করতে হবে। আমি খুব খুশি ছিলাম যে আমি এই গরিব বাড়ির মেয়ের থেকে নিজের পিছন ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আরামসে একটা বড়লোক মেয়েকে বিয়ে করতে পারবো। সকাল হতেই আমি চিৎকার চেঁচামেচি জুড়ে দিলাম যে আমার বউ পালিয়ে গেছে, ওর কোথাও চক্কর চলছিল আর তার সাথেই ও পালিয়ে গেছে। এই কথাটা পুরো পাড়াতে সমস্ত আত্মীয় স্বজন এমনকি আমার বউয়ের বাবার বাড়ির লোকেদের অবধি পৌঁছে দিলাম। আমি নিজে উদাস হওয়ার নাটক করছিলাম আর বলছিলাম, হায় হায় আমার বউ পালিয়ে গেছে। কি অভাব ছিল আমার মধ্যে। সমস্ত লোক আমার বউকে উল্টো পাল্টা কথা বলতে লাগলো। ওর বাবার বাড়ির লোকেরা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি ভেতরে ভেতরে খুশি হচ্ছিলাম যে আমি যেমনভাবে এই প্ল্যান বানিয়েছিলাম সেরকমভাবেই সমস্ত কাজ পূরণ হয়েছে। যখন আমি সমস্ত নাটক করে ক্লান্ত হয়ে গেলাম তখন আমি নিজের ঘরে এলাম।
কিছু সময় পরেই আমার কাছে ফোন এলো, কিন্তু আমার কারো সাথে কথা বলার মুড ছিল না। যখন বারবার ফোন বাজতে লাগলো তখন আমি ভাবলাম উঠিয়েই দেখি। যখন আমি ফোন উঠালাম তখন ওদিক থেকে একটা লোক আমার বউয়ের নাম নিল আর বলল যে আপনার স্ত্রীর কাছে যে টিকিট আছে সেটা নিয়ে এসে পুরস্কারের টাকাটা নিয়ে যান। এই কথা শুনে তো আমার হুঁশ উড়েই গেল। আমি তাড়াতাড়ি করে যখন বউয়ের মায়ের সঙ্গে কথা বললাম তখন জানতে পারলাম যে ও 1 মাস আগেই একটা লটারির টিকিট কিনেছিল, আর সেই লটারির টিকিট ওর গলায় বাঁধা একটা তাবিজের মধ্যে রাখা ছিল। শাশুড়ির এই কথা শুনে আমি তাড়াতাড়ি করে মোবাইল ফেলে ছাদের উপরে সেই রুমে গিয়ে যখন আমি দরজা খুললাম তখন আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। আমি খুব ভয় পেয়ে তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে এলাম। তারপরে গভীর শ্বাস নিয়ে ভয়ে ভয়ে এদিক ওদিক দেখলাম, কেউ কোথাও আমাকে দেখছে না তো। আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে। সেই স্টোর রুমের দৃশ্য আমার চোখের সামনে থেকে যাচ্ছিলই না। টেনশনে আমার মাথা খারাপ হয়ে গেল। আর আমি লটারির কথা ভুলে আর একটা বিপদ আমার দিকে এগিয়ে আসতে দেখতে পাচ্ছিলাম। এইসব চিন্তা করেই আমি একটা ব্যাগ বের করলাম আর তার মধ্যে কিছু কাপড় নিয়ে পালিয়ে যাওয়ার চিন্তা করলাম। তারপর আবার ভাবলাম কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ, তাহলে কি জবাব দেব যে আমি কোথায় যাচ্ছি? সকালেই তো আমার বউ পালিয়েছে, আর এখন কয়েক ঘন্টা পরেই আমিও যাচ্ছি। এতে সবাই আমার উপরে সন্দেহ করতে শুরু করবে। অনেক বড় সমস্যায় ফেসে গেছি। এদিকে আমার এখানে থাকা বিপদকে নেমন্তন্ন দেওয়ার মতো। আমার সামনে গর্ত আর পিছনে কুয়া। আমার হৃদয় খুব জোরে জোরে ধুকধুক করছিল। প্রথমবার আমার মনে হলো আমি আমার বউয়ের সাথে একই করে ফেলেছি। যাই হোক, ভাবলাম দিনের বেলা সবার সামনে গেলে সবাই আমার উপরে সন্দেহ করবে, তাই রাত অবধি যদি অপেক্ষা করি তাহলে সেটাই সঠিক সময় হবে। এখান থেকে পালিয়ে যাওয়ায় এটা ভেবেই আমি নিজের ব্যাগ সাইডে রেখে দিলাম। এখন আমি নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম আর কিছু সময় কান্নাকাটির ড্রামা করলাম। এখন আমার এই ড্রামা করার সময়ও ভয় করছিল। এরকম মনে হচ্ছিল যেন সমস্ত লোকই আমার উপরে সন্দেহ করছে। আমি খুব কষ্টে সারাদিন বাড়িতে কাটালাম। রাত্রি হতেই আমি ঘরের মধ্যে গেলাম আর রাত 12টা বাজার অপেক্ষা করতে লাগলাম। সেই সময় আমার মা আমার ঘরে এলো। আমি তাকে হঠাৎ আমার ঘরে দেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা, তুমি এখনও ঘুমোওনি? আমার মা আমাকে সন্দেহের চোখে দেখলো আর তারপরে আমার কাছে বসলো আর বলল, তোর মুখে এত উদাস ভাব কেন? তোকে খুব বেশি টেনশনে মনে হচ্ছে। সব কিছু ঠিক আছে তো? মায়ের এই প্রশ্নতে আমি ঘাবড়ে গেলাম। আমি যে কাজ করেছি সেটা মাকে বলার কথা ভাবলাম, কিন্তু তারপর আবার ভয় পেয়ে বললাম, মা, যার বউ পালিয়ে যায় সে টেনশনে থাকবে না তো খুশিতে থাকবে? কিন্তু আমার কোনো কথারই কোনো প্রভাব মায়ের উপরে পড়লো না। এরপরে মা জিজ্ঞেস করলো, সত্যি সত্যি বল, কি করেছিস তুই? তোর বউ কোথায়? কি করেছিস তুই ওর সাথে? মায়ের এই সমস্ত প্রশ্নের ভয়ে আমার কথাই বন্ধ হয়ে গেল আর আমি ঘাবড়ে গিয়ে জবাব দিলাম, কিছুই না মা। কিন্তু আমি বুঝে গেলাম যে আমার মায়ের আমার উপরে সন্দেহ হয়ে গেছে, তাই এখন এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তাই নেই। আর এখন সে আমার সমস্ত সত্যিটা জেনেই ছাড়বে। তাই আমি ভয়ে ভয়ে সমস্ত সত্যিটা আমার মাকে বলে দিলাম। মা আমার সমস্ত সত্যিটা শুনে অনেকক্ষণ কান্না করলো। অনেকক্ষণ অবধি সে কিছুই বলল না। এরপরে সে বারবার একটাই প্রশ্ন আমার কাছে জিজ্ঞেস করছিল যে, যা তুই বলেছিস সেটা সত্যি তো? মা বারবার এই প্রশ্ন করে যাচ্ছিল আর বারবার তওবা তওবা করছিল। এই সব কিছু দেখে আমার জীবন যেন বেরিয়ে যাচ্ছিল। এরপরে মা বলল, আমার মনে হয় তোর বউ কোনো জাদুকর বা কোনো প্রেতাত্মা, না হলে সেই লাশ কোথায় যাবে? মা যখন এই কথা বলল তখন আমি ভয়ে ভয়ে এদিক ওদিক চোখ বোলালাম। তারপরে আমি মাকে বললাম, আমি এই শহর ছেড়ে যাচ্ছি মা। মা আমাকে বোঝালো যে এখান থেকে যাস না, না হলে উল্টা সমস্যা তোর গলায় জড়িয়ে যাবে। কিন্তু আমি তার একটা কথা শুনলাম না আর ব্যাগ উঠিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। সবেমাত্র আমি বাড়ি থেকে বেরোতেই যাচ্ছিলাম তখনই আমার নম্বরে আমার শ্বশুর বাড়ি থেকে ফোন এলো। যখন আমি ফোন উঠালাম তখন যা তারা আমাকে বলল সেটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। আমি তাড়াতাড়ি সেখান থেকে পালাতে চাইলাম, কিন্তু তখনই বাড়ির বাইরে অনেক লোকের আওয়াজ আসতে লাগলো আর কেউ একজন বাড়ির দরজা ঠক ঠক করতে লাগলো। আমি বাড়ির লোকেদের বললাম, দরজা খুলো না।
কিন্তু যারা বাইরে ছিল তারা দরজা ভেঙে ভিতরে এসে গেল। এরপরে পুলিশ এগিয়ে এসে আমার হাত থেকে ব্যাগ নিয়ে নিল। আমি এই সমস্ত কিছু দেখে হতভম্ব হয়ে সেখানেই মাটির উপরে বসে পড়লাম। দরজার সামনে আমার শ্বশুরবাড়ির লোক আর পুলিশ ছিল। আমার শাশুড়ি নিঃশব্দে আমাকে দেখে যাচ্ছিল। যখন সে কিছুটা এগিয়ে সাইডে করে দাঁড়ালো, তখন তার পিছনে আমার বউ দাঁড়িয়েছিল, যাকে দেখে আমার আর আমার মায়ের গলা দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো। সেই সময় মায়ের সেই কথা আমার মনে এলো যে তোর বউ হয় কোনো জাদুকর, না হয় কোনো প্রেতাত্মা। আমি এটা ভেবেই কাঁদছিলাম যে আমার শাশুড়ির পিছনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে আমার বউ। আর আমার শ্বশুর ফোনে বলছিল যে তোমার পালিয়ে যাওয়া বউকে নিয়ে আমরা তোমার বাড়িতে আসছি। আমার বউ ঠিকঠাকই ছিল আর তাদের সাথেই দাঁড়িয়েছিল। যদিও আমার খুব ভালোভাবেই মনে আছে যে আমি ওকে এত মেরেছিলাম যে ওর দম বন্ধ হয়ে গেছিল আর সেখানেই মরে গেছিল। তাহলে সে এখানে কিভাবে? এই সব কিছু ভেবে আমার মাথা ঘুরতে লাগলো। তখন তারা বলল, তোমার পালানো বউকে আমরা ফিরিয়ে নিয়ে এসেছি। এরপরে পুলিশ আমাকে হাত কড়া পরিয়ে থানায় নিয়ে গেল। এরপরে কোর্টে কয়েক মাস কেস চলার পরে বউকে মারার চেষ্টার অপরাধে আমার 3 বছরের জেল হয়। এই 3 বছরে আমার মা ছাড়া কেউই আমার সাথে দেখা করতেও যায়নি। 3 বছর পরে যখন জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে এলাম, তখন দেখলাম একটা বাচ্চা মেয়ে বাড়িতে খেলা করছে। আমি হতবাক হয়ে মাকে জিজ্ঞেস করলাম, মা এই মেয়েটিকে? তখন মা যে কথা বলল তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, কেননা মা বলল যে এটা আমারই মেয়ে। এরপরে আমার বউকে দেখলাম রান্নাঘরে খাবার রান্না করছে, কিন্তু আমার বউকে নিয়ে আমার প্রশ্ন এখন অবধি বাকি ছিল। রাতের বেলা যখন আমার বউ ঘরের ভেতর গেল, তখন আমিও চুপচাপ ভেতরে চলে গেলাম। ঘরের ভেতরে আমার বউ বসেছিল। যখন আমি ভেতরে গিয়ে ওকে জিজ্ঞেস করলাম, তখন ও বলা শুরু করলো আর বলল যে তুমি এখনও অবাক হয়ে আছো যে একটা মরা মেয়ে জীবিত হলো কিভাবে। নিশ্চয়ই তুমি আমার উপরে প্রেতাত্মা হওয়ার সন্দেহ করছো। আমার বউ আমাকে এই কথাটাই বলছিল, যদিও ওর কথা বলার ধরনের মধ্যে কঠোরতা ছিল। আমি যে ওর পেতনি হওয়ার সন্দেহ করেছিলাম সেটা হয়তো ও আমার মুখের উপরে পড়ে নিয়েছিল। আমার বউ আমার দিকে দেখলো আর বলল যে আমি বলছি আসলে কি হয়েছিল। বিয়ের আগে যখন আমার মা আমার সামনে এই সম্বন্ধ রাখে, তখন আমি একদমই খুশি ছিলাম না। কেননা একে তো তোমরা গরিব, তার উপরে আমার ধারণা ছিল যে আমার বর হয়তো দেখতে জঘন্য। কিন্তু আমি সব সময় একজন সুন্দর হ্যান্ডসাম স্বামী চাইতাম। আমি চাইতাম আমার বিয়ে এমন একজনের সাথে হোক যে আমার থেকেও বেশি সুন্দর হবে। আমি নিজের বাড়ির লোকেদেরকে অনেক নিষেধ করলাম, কিন্তু কেউই আমার কথা শুনলো না। কিন্তু যখন আমি তোমাকে দেখলাম তখন আমি খুব বেশি খুশি হয়ে গেছিলাম, কারণ আমি দেখলাম যে আমি আমার থেকেও বেশি সুন্দর আর হ্যান্ডসাম স্বামী পেয়েছি। এরপরে যখন আমি নিজেকে তোমার সাথে দেখলাম, তখন আমাদের দুজনকে একসাথে খুব সুন্দর লাগতো। তারপরে যেমন যেমন আমরা সাথে সময় কাটালাম, তেমন তেমন আমার আইডিয়া হয়ে গেল যে তুমি গরিবের জীবন নিয়ে খুব টেনশনে আছো। আমার খুব মন চাইতো যে আমি তোমার জন্য কিছু করি। সেই সময় আমার বোন আমাকে একটা লটারির কথা বলেছিল। বিয়ের সময় গিফট হিসেবে যে টাকা পেয়েছিলাম তা দিয়ে আমি লটারি কিনে ফেলি। আমি ভেবেছিলাম যদি পুরস্কার পাই তাহলে তোমাকে খুব সুন্দর একটা গিফট দিতে পারবো। আমি আমার বাড়ির লোকেদের বলে রেখেছিলাম যে যদি কখনো তোমাদের বাড়িতে কথা ওঠে তখন যেন তারা বলে যে লটারি আমি বিয়ের আগেই কিনেছিলাম। কেননা আমি চাইতাম না তুমি এটা ভাবো যে আমি তোমার গরিবি দেখে লটারি কিনেছি। আমার মনে হয়েছিল হয়তো তোমার খারাপ লাগবে। সেদিন যখন আমি এই বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলাম, তখন বোন বলছিল যে তোর লটারি লেগেছে। তাই আমি খুব খুশি ছিলাম। যখন বাবার বাড়ি গেলাম তখন ভাবলাম নিজেই লটারির টিকিট দিয়ে টাকা তুলে আনবো। তারপরে আবার ভাবলাম যখন তোমার কাছে পুরস্কার নেওয়ার জন্য ফোন আসবে তখন তুমি আরও বেশি খুশি হবে। এই কারণে আমি তোমার নম্বর সেখানে দিয়েছিলাম আর তাদের কল করতে বলেছিলাম। তোমাকে বলেছিলাম না যে ফিরে এসে তোমাকে সারপ্রাইজ দেব? সেটা লটারির পুরস্কারের খবর ছিল। আর দ্বিতীয়ত আমি মা হতে যাচ্ছি, কিন্তু তার আগেই তুমি আমাকে মেরে ফেলতে চাইলে। যখন আমি আমাকে জানোয়ারের মতো মারতে দেখলাম তখন আমি দম বন্ধ করে ড্রামা করলাম
যাতে তোমার মনে হয় আমি মরে গেছি আর আমার জীবন বেঁচে যায়। আমাকে মৃত ভেবে তুমি স্টোর রুমে আটকে দিয়ে যখন চলে গেলে, তখন আমি উঠে নিজের রাস্তায় বেরিয়ে এলাম। এরপরে আমি বাড়িতে বাবাকে ফোন করলে সে আমাকে বাড়িতে নিয়ে যায়। সেখানে আমি আমার ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগালাম। বাড়ির লোকেরা তোমার উপরে কেস করতে চাইলো, কিন্তু আমি তাদেরকে বললাম যে ও আমার হবু বাচ্চার বাবা, তাই তোমরা এরকম কিছুই করো না। কিন্তু বাবা কিছুতেই শুনলো না আর বলল জেলে গিয়ে শুধরে আসুক। যখন আমার বউ সমস্ত গল্প আমাকে বলে শেষ করলো, তখন আমি হতবাক হয়ে গেলাম যে এত কিছু হয়ে যাওয়ার পরেও এই মেয়েটা কিভাবে ফিরে আসতে পারে। এরপরে আমি বুঝতে পারলাম যে আমি আমার বউয়ের ভরসা হারিয়ে ফেলেছি। ও শুধুমাত্র আমাদের বাচ্চার কারণে ফিরে এসেছে। আর এটাও একটা চমৎকার যে আমি ওকে এভাবে মেরেছিলাম, তারপরেও আমাদের বাচ্চা ঠিক ছিল। এই সব কিছু ভেবে আমি আমার বউয়ের পায়ের কাছে পড়ে গেলাম আর ওর কাছে হৃদয় থেকে ক্ষমা চাইলাম। তারপর নিজেই আমি আমার বউকে বললাম, তুমি লটারিতে যে পুরস্কার পেয়েছো সেটা আমি চাই না, আমি গায়ে খেটে সংসার চালাবো। তারপরেও আমার বউ সেই পুরস্কারের টাকা দিয়ে আমাকে একটা দোকান খুলে দিল। এখন আমি খুব কষ্ট করে ব্যবসাকে আরও বড় করেছি। বউ বহুদিন অবধি আমার থেকে দূরে থাকতো, কিন্তু ভগবানের কৃপায় আমাদের মেয়ের ভালোবাসার কারণে আমার বউয়ের হৃদয় নরম হয়ে গেল আর বউয়ের প্রতি আমার ভালোবাসা আরও বেশি বেড়ে গেল। আর ওর ভালোবাসায় আমার দুনিয়া বদলে গেল। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় হাসি খুশি থাকবেন। ধন্যবাদ সবাই।